নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। তো গত দিনের ক্লাসে আমরা দশমিক সংখ্যা সম্পর্কে জেনেছি, যে সসীম দশমিক, অসীম দশমিক, আবৃত দশমিক, অবৃত দশমিক। তো আর একটা ট্রিক্স শিখেছিলাম, ট্রিক্স ঠিক না, মানে অনেকটা ফর্মুলা টাইপের। একবার রিক্যাপ করে দিচ্ছি কি সেটা ছিল, তার বেসিসে আজকে আমরা অঙ্ক সলভ করব। বলেছিলাম যে যে কোনো একটা, তো আমরা সকলেই জানি যে কোনো দশমিক দশমিক ভগ্নাংশ অর্থাৎ ডেসিমেল নাম্বার কিভাবে তৈরি হয়, লব বাই হর আকারে। অর্থাৎ নিউমেরেটর বাই ডিনোমিনেটর, অর্থাৎ এন বাই ডি শর্টে লিখব। অর্থাৎ যে কোনো দশমিক ভগ্নাংশ অর্থাৎ ডেসিমেল নাম্বার লব বাই হর আকারে লেখা হয়। তো কি জানলাম যে যে কোনো ভগ্নাংশ তৈরি করতে গেলে আমাদের লব আর হরের প্রয়োজন। ভগ্নাংশের উপরে যেটি থাকে সেটা লব, নিচে থাকে সেটা হর। এইবার আমি ভগ্নাংশে যাব না, যে কোনটা কি ভগ্নাংশ সবই আমি যাব না, জাস্ট বোঝাচ্ছি এটা। যেমন যে বললাম যে একটু আগে যে কিছু ফর্মুলা টাইপের জিনিস শিখেছিলাম, মনে রাখতে হবে টোটকা। সেগুলো কি কি, যে যদি কোনো ভগ্নাংশ, কালকে এগুলো বলেছি, আমি একবার রিক্যাপ করে দিচ্ছি আজকে প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে বলে। যদি কোনো ভগ্নাংশ এন বাই টু টু দি পাওয়ার এ হয়, কোনো একটা ভগ্নাংশ, সেটা হচ্ছে এন বাই টু টু দি পাওয়ার এন, মানে কি লব, আর হর হচ্ছে টু টু দি পাওয়ার এর আকারে থাকে। যেমন কি টু এন যা খুশি হতে পারে, 3 4 5 6 7 8 যা খুশি হতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা বটেই, বাই হর। হর হবে টু টু দি পাওয়ার এ আকারে, অর্থাৎ 2 এর স্কোয়ার, 2 এর কিউব, 2 এর -2, যা ইচ্ছা এরকম হতে পারে। তাহলে আমরা বলবো এটা নিশ্চয় একটা ভগ্নাংশ, ভগ্নাংশ আসলে দশমিক আসবে। তার মানে আমরা বলতে পারি দশমিকের পর এ টি অঙ্ক থাকবে। দেখো বুঝতে পারলে নাকি কি বলতে চাইলাম আমি। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি একটা, যেমন যে কোনো ভগ্নাংশ এনের জায়গায় আমি নিলাম 17, টু টু দি পাওয়ার এর আকারে, 2 এর 5 নিলাম, অর্থাৎ 17/32। এটা নিশ্চয়ই যখন আমরা ভাগ করব নিশ্চয়ই একটা দশমিক আসবে। আমরা চোখ বুঝে বলে দেবো এর জায়গায় 5 নিয়েছি, তাহলে আমরা বলে দেবো দশমিকের পর 5টি অঙ্ক থাকবে। এটা আমরা চোখ বুঝে বলে দিতে পারবো, তাই তো? এই একটা শিখেছিলাম। আর কি শিখেছিলাম, এগুলো আমরা কি করছি সবগুলো কিন্তু টার্মিনেটিং, অর্থাৎ সসীম দশমিকের ক্ষেত্রে করছি। কিন্তু এগুলো কোনো একটি ভগ্নাংশ এন বাই 5 টু দি পাওয়ার বি আকারে থাকলে আমরা বলে দিতে পারি দশমিকের পর বিটি অঙ্ক থাকবে। যেমন একটা উদাহরণ নিয়ে নিই, এনের জায়গায় নিয়ে নিলাম 15, আর 5 টু দি পাওয়ার 15 না, এখানে কাটাকাটি হবে তো 16 নিই, আর 5 টু দি পাওয়ার সামথিং 5-এর স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে আমরা বলে দিতে পারি দশমিকের পর কতগুলো অঙ্ক থাকবে, 2টি। আর একটা কি ছিল, যে এন বাই টু টু দি পাওয়ার এ ইন্টু 5 টু দি পাওয়ার বি, এই আকারে যদি থাকে তাহলে আমরা বলবো দশমিকের পর কতগুলো অঙ্ক আসবে, এ ও বি এর মধ্যে যেটি বড় ততগুলি অঙ্ক আসবে। এটা যে কোনো একটা উদাহরণ এর জায়গায় যা ইচ্ছা বসিয়ে করে নিতে পারো, আমি গেলাম না, এগুলো কালকে করিয়েছি ডিটেলসে, আগের ভিডিওটা দেখে নিও বুঝতে অসুবিধা হলে। তো আজকে এরই কিছু অ্যাপ্লিকেশন করব। যেমন যদি আমরা এই প্রবলেমটা দেখি, প্রবলেমে কি বলেছে, দেয়ার আর এন জিরোস অ্যাপিয়ারিং ইমিডিয়েটলি আপ
after decimal point in the value of 0.2 to the power 25 তাহলে n এর ভ্যালু কত অর্থাৎ 0.2 হোল টু দি পাওয়ার 25 এটাকে যখন আমরা এক্সপ্যান্ড করব অর্থাৎ 2/10 হোল টু দি পাওয়ার 25 এইটাকে এক্সপ্যান্ড করার পর দশমিকের পর n সংখ্যক 0 আসে তাহলে n এর মান কত দেখো বুঝতে পারলে নাকি কি বলতে চেয়েছি আমি বলতে চেয়েছে যে এই রাশিটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি এক্সপ্যান্ড অর্থাৎ 2/10 হোল টু দি পাওয়ার 25 এটাকে যখন আমরা এক্সপ্যান্ড করব যে 0 পয়েন্ট সামথিং কিছু তো একটা আসবে ওই কিছু আসাতে এই যে দশমিক পড়ছে সাপোজ আমরা ধরে নিলাম এইটাকে এক্সপ্যান্ড করাতে আমাদের আসছে 0.0000 সামথিং কিছু আসলো তাহলে কোশ্চেনে বলেছে যে দেয়ার আর n জিরোস অর্থাৎ আফটার ডেসিমেল অর্থাৎ দশমিকের পর n সংখ্যক 0 আছে তাহলে n এর মান কত অর্থাৎ এটাই বলতে চাইছে দশমিকের পর কতগুলি 0 আসবে ঠিক এইগুলোর অ্যাপ্লিকেশন এইগুলো করলাম এইগুলোর অ্যাপ্লিকেশন তো দেখি এটা কীভাবে করা যায় তো আমরা কী পেলাম 0.2 হোল টু দি পাওয়ার 25 তাই তো তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি আমি একদম ডিটেলসে ভেঙে করছি ঠিক আছে বাই 10 টু দি পাওয়ার 25 আমরা এটাকে এইভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে এইবার আমরা উপরেরটা নিয়ে কাজ করব নিচেরটা নিয়ে মাথা ঘামাবো না কেন কারণ এখানে 10 আছে কিছু বাই 10 করে দেওয়া মানে আমরা চোখ বুঝে বলে দিতে পারি পয়েন্ট ওইটা 10 করা মানে এক ঘর আগে দশমিক আসবে 100 করা মানে আর এক ঘর আগে দশমিক আসবে তাই তো তাহলে আমরা এখানে শুধু এইটা নিয়ে মাথা ঘামবো তো আগের মতনই ধরে নিলাম n সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 25 তাহলে log n এর ভ্যালু কত আসবে 25 log 2 এবার বলেছিলাম log 2 এর ভ্যালু আমাকে মনে রাখতে হবে তো আমি আশা করি সকলেই মনে রেখেছে 25 ইন্টু 0.301 0.301 এটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করছে অর্থাৎ 25কে 0.301 দিয়ে যদি গুণ করি অ্যাপ্রক্স ধরে নাও এটা 300 আছে 300 আছে তো 300 ইন্টু 25 করে 3 ঘর আগে দশমিক করে দিতে পারি কিংবা মুখে মুখে আমরা গুণ করতে পারি 25 25 বসে গেল 3 25 75 ক ঘর আগে দশমিক 1 2 3 1 2 3 অর্থাৎ log n এর ভ্যালু পেলাম আমরা 7.525 এরপরে চলবে কিন্তু তো আমরা কি জেনেছিলাম log n এর ভ্যালু যদি কিছু একটা আসে তবে তার যে ইন্টিগ্রাল পার্ট তার সঙ্গে এক যোগ করতে হয় নাম্বার অফ ডিজিট বের করার ক্ষেত্রে কিছুদিন আগে আমরা এর দুটো ক্লাস আগে হয়তো শিখেছিলাম যে log n এর ভ্যালু যদি কিছু পয়েন্ট সামথিং সে শিখিয়েছিলাম না x পয়েন্ট p q r s সামথিং কিছু চলে আসে তাহলে নাম্বার অফ ডিজিটস ইন n ইজ ইকুয়ালস টু x প্লাস 1 তাহলে আমরা বলতে পারি যে নাম্বার অফ ডিজিট ইন 2 টু দি পাওয়ার 25 ইজ ইকুয়ালস টু হচ্ছে 7 যোগ 1 অর্থাৎ 8 তাহলে আমরা কি পেলাম অর্থাৎ 2 টু দি পাওয়ার 25 এ কতগুলো অঙ্ক আছে 8খানা অঙ্ক আছে যেমন আমরা যদি বলি 2 টু দি পাওয়ার 4 এখানে আমরা নাম্বার অফ ডিজিটস কীভাবে বের করতে পারি 4 log 2 মানে 4 ইন্টু 0.301 অর্থাৎ 4 1 4 0 3 4 12 1.204 তাহলে নাম্বার অফ ডিজিটস ইন 2 টু দি পাওয়ার 4 হবে 1 প্লাস 1 অর্থাৎ 2 সেই রকম 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 তাহলে 2 ভেরিফাই হলো তাহলে আমরা নাম্বার অফ ডিজিটস পেলাম 2 টু দি পাওয়ার 25 এ 8 এইবার জিনিসটা ভালো করে বুঝবে যেটা বলতে চাইছি আমি তো যেটা বলতে চাইছি ভালো করে বুঝবে আমার কিন্তু 2 টু দি পাওয়ার 25 চাইনি এর সঙ্গে ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 25 আছে অর্থাৎ আমরা পাচ্ছি যে মাথার উপরে অর্থাৎ এইটাকে আমরা ধরে নিলাম p আমাকে বের করে ধরে নিলাম p এটা তাহলে p সমান কি পেয়েছি আমরা 2 টু দি পাওয়ার 25 তাহলে মোট অঙ্ক সংখ্যা কত আমি বাংলা ইংরেজি দুটোতেই করছি যাতে করে কারো অসুবিধা না হয় মোট অঙ্ক সংখ্যা হলো 8 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 25 অর্থাৎ 10 টু দি পাওয়ার 25 এইবার ধরে নিলাম উপরে এটা রাফ হ্যাঁ মোট অঙ্ক সংখ্যা আমার বলে দিয়েছে যে 2 তার সঙ্গে ডিভাইড করতে হবে 10 এর স্কোয়ারকে তাহলে আমরা কি করব 10 এর স্কোয়ারকে যদি ডিভাইড করি তাহলে করব 2 বাই 100
মানে 0. দুটো ঘর আগে দশমিক চলে আসবে, দুটো ঘর আগে দশমিক মানে 0.2। তার মানে মাথায় যত থাকবে, আর একটা বুঝাই, যদি 2/10³ বলে তাহলে 2/1000, এখানে কিউব মানে এখানে 3টে শূন্য একের পর, মানে 0.002, 3 ঘর আগে দশমিক চলে আসবে। তার মানে মাথায় যেটা থাকবে তার তত ঘর আগে দশমিক পড়বে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এইখানে লিখতে পারি মোট অঙ্ক সংখ্যা 8, সামথিং কিছু একটা আছে, অঙ্ক সংখ্যা 8 অঙ্ক বিশিষ্ট, এখানে 8 অঙ্ক বিশিষ্ট কিছু একটা সংখ্যা পড়ে গেল। আট অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেয়ে গেলাম। এবার কি 10^25, তার মানে ডিভাইড বাই 10^25 আছে, তার মানে নিশ্চয়ই 25 ঘর আগে দশমিক বসবে। 8 ঘর তো পেয়ে গেছি, 8 ঘর তো পেয়ে গেছি, অঙ্ক 8 অঙ্কের সংখ্যা 8 ঘর তো পেয়ে গেছি। 25 ঘর করতে গেলে কত, আর 17 ঘর বসাতে হবে না, আপ টু 17। দেখো বুঝতে পারলে নাকি? আমার কি মোট অঙ্ক সংখ্যা তো 8, তাহলে 8 অঙ্কটা বসিয়ে দিলাম, ডিভাইড বাই 10^25। 10^25 মানে কি 25 ঘর আগে দশমিক বসবে। আমি তো একটু আগে বললাম যত টু দি পাওয়ার থাকবে 10-এর মাথায় ঠিক তার তত ঘর আগে দশমিক বসে, এইখানে প্রুফও করে দেখালাম। তো এইখানে 8টা অঙ্ক তো পেয়ে গেছি, এবার আমাকে 25 ঘর আগে বসাতে হবে। 8 ঘর তো এখানে পেয়ে গেলাম, তার থেকে 9, 10, 11, 12 করতে করতে 25 ঘর পর্যন্ত আসলে এখানে 17, তাহলে n হচ্ছে 17, অর্থাৎ 17টা জিরো থাকবে, দশমিকের পর 17টা জিরো থাকবে, তারপরে কিছু নাম্বার থাকবে। তাহলে কি পেলাম আমরা, n এর ভ্যালু 17, অর্থাৎ দশমিকের পর 17টা শূন্য বসবে। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয়নি। হ্যাঁ, একটা জিনিস বলি, এইখানে হয়তো বুঝতে অনেকে সমস্যা হতে পারে, যেখানে কেন 8টা ঘর আগে 17টা জিরো বসালাম। আমার কথা ভালো করে বুঝবে, এটা হবে রাফ। সাপোজ আমি বলেছি 2/10², কি বলেছি 2/10⁴, তাই তো। 2/10² মানে কি, এখানে নাম্বার অফ ডিজিটস কত, 1, অর্থাৎ মোট অঙ্ক সংখ্যা 1, এখানেও মোট অঙ্ক সংখ্যা 1, তাই তো। এইবার তো আমরা এটাকে কি লিখতে পারি, 2/100, এটাকে কি লিখতে পারি 2/, এখানে 2 তার মানে দুটো শূন্য, এখানে 4 মানে 4টে শূন্য, এইভাবে মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে মাথার উপরে কত পেলাম, একটি অঙ্ক, এখানে মাথার উপরে কত পেলাম, একটি অঙ্ক। আগেরটার সঙ্গে রিলেট করবে, এইটার সঙ্গে, এইটা কি করেছি তার সঙ্গে রিলেট করবে। তাহলে একটি অঙ্ক, তাহলে 2/100, এটাকে আমরা কিভাবে লিখি, 2/100কে আমরা লিখি না, এই ভাগ করে 2 দিয়ে 0 পয়েন্ট দশমিকের আগে দুটো ঘর আগে দশমিক, 100 দিয়ে ভাগ, মানে দুটো জিরো আছে সেজন্য দুটো ঘর আগে দশমিক। ঠিক একইভাবে এখানে 1, 2, 3, 4, 4টে জিরো আছে, মানে দশমিকের পর 4টে ঘর আগে দশমিক। তার মানে কি এইখানে একটি অঙ্ক, এই একটি অঙ্ক, একটি অঙ্ক, এই সেই একটি অঙ্ক, আগের একটি অঙ্ক। কি হলো তাহলে, মাথায় যেহেতু 4, তার মানে দশমিকের আগে 4 ঘর আগে দশমিক। ঠিক একইভাবে মাথায় 25, তার মানে 25 ঘর আগে দশমিক বসবে। এবার এখানে ওই আগের মাথার উপরে যে একটি অঙ্ক সেটা তো ছিলই, এবার তো আমাকে 4 ঘর আগে দশমিক বসাতে হবে, কিন্তু এক ঘর তো বসিয়ে দিয়েছি, তাহলে আর 3টে জিরো বসবে না, টোটালে 4টে ঘর আগে দশমিক বসবে না, তাই না। এখানে ঠিক তাই না, যে একটা অঙ্ক তো বসিয়ে দিয়েছি, কিন্তু আমাকে বসাতে হবে দুটো ঘর আগে দশমিক, তাই এই একটা ঘর আর একটা জিরো নিয়ে দুটো ঘর আগে বসিয়ে দিলাম। ঠিক সেরকমভাবে 10^25কে আমরা লিখতে পারি 10^25, মানে একের পর 25টা শূন্য, তার মানে কি 25টা ঘর আগে দশমিক বসবে, যে কোনো অঙ্ক, 8 অঙ্ক সংখ্যা বিশিষ্ট, সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সামথিং যা ইচ্ছা হতে পারে, তার 25টা ঘর আগে দশমিক বসছে। এখানে তো আমরা 8টা পেয়েই গেলাম, তাহলে আমাকে 25টা পূর্ণ করতে হবে, তো তাহলে 17টা শূন্য বসিয়ে দিলাম, সেই জন্য n এর ভ্যালু 17।
এখানে তো কোশ্চেনে বলেই ছিল যে দশমিকের পর এন খানা শূন্য আসবে, তাহলে এনের ভ্যালু কত, তো এনের ভ্যালু আমরা পেলাম 17। এইটা যার একটু অসুবিধা হলো বুঝতে, নেক্সটটা বুঝিয়ে দিই। নেক্সট অঙ্কতে আশা করি বুঝতে আর কারো সমস্যা হবে না। তো কোশ্চেন বলেছে যে নিচের রাশিটিতে দশমিকের পর কতগুলি শূন্য থাকবে। এখানে n10 বলে দেয়নি, আমাকে ফাইন্ড করতে হবে। তা সিম্পল অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে করব। 0.3 মানে কি 3/10 হোল টু দি পাওয়ার 4, মানে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 বাই 10 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে কি, এখানে কতগুলো অঙ্ক থাকবে আমরা কীভাবে বের করতে পারি। 3 টু দি পাওয়ার 4 মানে আমরা তো এখানে চোখ বুঝে বলে দিতে পারি 81 বাই 10 টু দি পাওয়ার 4 মানে 4টি শূন্য। এখানে ক্যালকুলেশন করতে পারলাম, কিন্তু এই জায়গাটায় যদি থাকতো 2 টু দি পাওয়ার বা 3 টু দি পাওয়ার 40, তখন তো বের করতে পারতাম না, তখন তো আমাকে বের করতে হতো এখানে নাম্বার অফ ডিজিটস কত। তাহলে এখানে পেলাম কি দুটো অঙ্ক বা একের পর 4টে শূন্য। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই দুটো অঙ্ক দশমিকের আগে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক বসবে, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক বসবে, তাই না। এবার এখানে তো কিছু বসাতে হবে, সেই জায়গায় দুটো শূন্য, অর্থাৎ দশমিকের পর দুটো শূন্য বসবে। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয়নি। তো নেক্সট কি বলেছে, 0.8 টু দি পাওয়ার 17। এখানে দশমিকের পর কতগুলো শূন্য বসবে, তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটার যেটা অ্যান্সার আসবে সেটা কমেন্ট বক্সে জানাবে। এটা যেটা অ্যান্সার আসবে সেটা কমেন্ট বক্সে জানাবে। যদি উপরের দুটো বুঝে থাকো তাহলে এটাও করতে সমস্যা হবে না, আর যদি একদমই না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, করে দেওয়া হবে। নেক্সট ভিডিওতে করে দেবো এটা। আচ্ছা, নেক্সট একটা কনসেপ্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে যদি আমরা বলি যে 144-এর বর্গমূল বের করবে কিভাবে, তাই তো। তো আমরা সেই লসাগু করে ভেঙে ভেঙে করতাম, আর যদি খুব বড় সংখ্যা থাকতো তাহলে কীভাবে করতাম, এই একটা দাগ দিয়ে দিতাম, দিয়ে জোর জোর সংখ্যাগুলোর মাথায় দাগ টেনে দিতাম, তাই তো। তারপরে করতাম কি, স্কোয়ার স্কোয়ার গুণ করতাম, 1 1 1 1, তার নিচে নেমে আসলো জোর 44। এখানে কি করতাম, 1 আর 1-এর যোগফল বসাতাম 2, এখানে এমন কিছু একটা বসাতাম, ঠিক এখানে যেটা বসাতাম সেইটাই এখানে বসতো, এই দুটো গুণ করে এইটা আসতো, তাহলে এখানে 2 2, তাহলে 22 দুগুণে 44, তাহলে কি আসলো 12, অর্থাৎ 144-এর আন্ডার রুট আসবে 12, তাই তো। আমি এখানে একটা জিনিসই বোঝাতে চাইছি যে যদি এই জায়গাটা 144 না থেকে, যদি এই জায়গাটায় 144 না থেকে, আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝবে ভালো করে। আমি একটা কনসেপ্ট দেবো, তার আগে আমি জিনিসগুলো থিওরিটিক্যালি বোঝাচ্ছি। তাহলে 144 না থেকে এখানে যদি থাকতো আমার 1600, তাহলে কীভাবে করতাম, 0 0 0 0, জোরে জোরে দুটো জোর পেয়ে গেলাম, তাহলে 4 4 16, নিতে দুটো জিরো চলে আসলো, দুটো জিরোর জন্য একটা জিরো চলে যাবে, অর্থাৎ 1600-র আন্ডার রুট হয় 40। তাহলে আমি বলতে চাইছি যে যদি দেখবে যে যে কোনো একটা সংখ্যা n, এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, অর্থাৎ n অর্থাৎ 144 কিংবা 1600 কিংবা 625 যদি একটা পারফেক্ট স্কোয়ার হয়, অর্থাৎ স্কোয়ার নাম্বার হয়, তাই তো, পারফেক্ট স্কোয়ার নাম্বার, তার মানে এই নয় 145 হয়ে যাবে, 145 কারো স্কোয়ার না, 144 হবে। n যদি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, তাহলে নাম্বার অফ ডিজিট, তাহলে কি নাম্বার অফ ডিজিট, তা n যদি একটা পারফেক্ট
স্কোয়ার নাম্বার হয় তাহলে নাম্বার অফ ডিজিট অফ ইটস স্কোয়ার অর্থাৎ √n এখানে নাম্বার অফ ডিজিট হবে n/2 যদি n এ জোড় সংখ্যক অঙ্ক থাকে, যেমন 1600 মোট n হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে এর যে স্কোয়ার অর্থাৎ 40, এতে নাম্বার অফ ডিজিটস কি হবে এইটা বাই 2, n/2। n মানে কি 1 2 3 4, চারটে অঙ্ক বাই 2 অর্থাৎ দুটো, যেটা এটা জোড় সংখ্যক হয় অর্থাৎ 1 2 3 4। এইবার যদি n বিজোড় সংখ্যক হয়, যদি n সমান সমান বিজোড় সংখ্যক হয়, তাহলে নাম্বার অফ ডিজিটস ইন n হবে n/2 প্লাস 1 দিয়ে যেইটা আসবে তার ইন্টিগ্রাল ভ্যালুর সঙ্গে 1 যোগ করে দেবো। দেখো বুঝতে পেরেছো নাকি? আমি আরেকবার বলে দিচ্ছি, তারপর একটা এক্সাম্পল নেব, অবশ্যই তারপরে বুঝতে পারবে। তাহলে আমি কি বললাম, n যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, n যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় অর্থাৎ n যদি সম্পূর্ণরূপে বর্গ সংখ্যা হয়, যেমন কি 1600 4 1600 কিংবা 625 কিংবা 144, তাহলে কি হবে, নাম্বার অফ ডিজিট ইন √n অর্থাৎ √n অর্থাৎ ওর যে বর্গমূল, তাতে মোট অঙ্ক সংখ্যা হবে n/2। কখন? যদি n এ থাকা অঙ্ক সংখ্যা জোড় হয়, যেমন 1600, তাই তো, কিংবা 1600 কিংবা 4 অঙ্কের যে কোনো সংখ্যা যেটা পারফেক্ট স্কোয়ার, যেমন 2500। আর n/2 প্লাস 1 হবে যদি n এ থাকা অঙ্কগুলি বিজোড় হয়, যেমন হচ্ছে 144 তিনটে অঙ্ক আছে এখানে, 625 তিনটে অঙ্ক আছে, তাই তো। আশা করি বুঝতে সমস্যা হয় না। আর এটা কেন বলতে পারলাম সেটা আমরা আগে বর্গমূল দিয়ে করে দেখালাম 144 1600 ক্ষেত্রে। যে 1600-তে 4টে ছিল, 4টে ডিজিট ছিল, যখন এর বর্গমূল করলাম 40 অর্থাৎ দুটো ডিজিট চলে আসলো। 144 এখানে 3টে ডিজিট ছিল, যখন এর বর্গমূল করলাম তখন দুটো ডিজিট আসলো। কেন? 3টে ডিজিট, তার মানে এর বর্গমূল আসবে কি 3/2 যোগ 1, 3/2 মানে কি 1.5 যোগ 1, 1.5 এর ইন্টিগ্রাল পার্টটা নেব আমরা, তার মানে 1 যোগ 1 সমান 2, নাম্বার অফ ডিজিটস 2। আশা করি বুঝতে সমস্যা হয়নি। তাহলে একটা অঙ্ক করা যাক। আচ্ছা, যেগুলো বোঝালাম সেগুলো বুঝতে কারো সমস্যা হয়নি, তাহলে আসলে এই রিলেটেড কিছু প্রবলেম করা যাক। তো কি বলেছে, প্রথম কোশ্চেন আমি ইংরেজি বাংলা মিশিয়ে লিখেছি এই কারণেই, কেউ হয়তো ইংরেজিতে চাই, কেউ হয়তো বাংলায় চাই, কারোর হয়তো ইংরেজিতে বেশি কমফোর্টেবল, কারো হয়তো বাংলায় বেশি কমফোর্টেবল, ওই জন্য দুটোতেই লিখেছি। আমি মুখে বলে দেবো দুটোতেই, ঠিক আছে? তো আশা করি কারো প্রবলেম হবে না কোশ্চেনটা। আর এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাইপিং কোশ্চেনের সিস্টেম নেই, হয়তো কিছুদিন পর আসবে সেই সিস্টেম, তখন তো আমরা টাইপ কোশ্চেন দেবো, এখন লিখেই করছি। তো যাই হোক, ওইসব কথাই যাব না। তো প্রথম কোশ্চেন কি বলেছে, যদি আমরা কোনো সংখ্যার বর্গ করি তাহলে আমরা 24 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাই। ধরে নিলাম আমরা একটা সংখ্যা x, তার বর্গ করলাম, বর্গ মানে স্কোয়ার করলাম, তাহলে কি পাবো, 24 অঙ্ক বিশিষ্ট অর্থাৎ 24টা অঙ্ক থাকবে সেরকম একটা সংখ্যা পাবো। তাহলে ওই সংখ্যাতে অর্থাৎ এই সংখ্যাতে অর্থাৎ x-এ মোট কতগুলি অঙ্ক থাকবে। ইংরেজিতে বললে কোশ্চেনটা হবে, ইফ উই স্কোয়ার এ সার্টেন নাম্বার
we get a 24 digit number. What will be the number of digit in the certain number? আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। যে কোনো একটা সংখ্যা তার বর্গ করলাম, তাহলে আমরা এখানে 24 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেলাম। তাহলে ওই যে সংখ্যাটা অর্থাৎ এক্স, ওতে অঙ্ক সংখ্যা কত হবে, নাম্বার অফ ডিজিটস ইন এক্স। তাহলে এটা কীভাবে করবো? একটু আগেই শেখালাম যে কোনো কিছুতে বর্গ করলাম, কোনো কিছুর বর্গ করলাম, যেমন আর একটা উদাহরণ দিয়ে করি, যেমন আমরা করেছিলাম কি 144। আচ্ছা, এখানে 24, তো আমরা এখানে করবো হয়তো 1600 দিয়ে করলাম। 1600 এর বর্গমূল কত? 40। অর্থাৎ 40-এর বর্গ করলাম, তাহলে আমরা কি পেলাম? 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তাহলে নাম্বার অফ ডিজিটস অর্থাৎ কত অঙ্ক বিশিষ্ট ওই সংখ্যাটি হবে যার বর্গ করেছি। তাহলে কি ছিল? 4/2, তাই তো? তাহলে ঠিক সেরকমভাবে আমরা কোনো একটা সংখ্যার বর্গ করেছি, বর্গ করে কি পেলাম? 24 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তাহলে যে সংখ্যাটার বর্গ করেছি তাতে অঙ্ক সংখ্যা কত হবে? 2, অর্থাৎ 12। কারণ 12 কেন আসলো? 2 + 1 কেন করলাম না? কারণ এখানে 24 অর্থাৎ জোড় সংখ্যা বলেছে। এই যে 1 2 3 4 জোড় সংখ্যা, ঠিক 24 মানে এখানে জোড় সংখ্যা বিশিষ্ট একটা অঙ্ক পেয়েছি, সেই জন্য। পরেরটাও সেম, পরেরটাও আশা করি কারো বুঝতে সমস্যা হবে না। আমরা কি 518 অঙ্কের একটা সংখ্যা পেয়েছি স্কোয়ার করার পর। সাপোজ এক্সের স্কোয়ার করেছি, দিয়ে 518 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেয়েছি। তাহলে এক্সের নাম্বার অফ ডিজিট কত হবে? 518, নিশ্চয়ই জোড়, বাই 2, অর্থাৎ 259। এটা বুঝতে কারো সমস্যা হয়নি। এইবার কি বলেছে? এই তিনটে কিন্তু একই কোশ্চেন, আমি 3 রকমভাবে লিখেছি, ওইটাই যা। এবার কি বলেছে? কোনো সংখ্যার বর্গ করে আমরা 21 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেলাম। 21 অঙ্ক বিশিষ্ট। এইবার কিন্তু 22 23 জোড় বলেনি, 21 অর্থাৎ বিজোড়। তাহলে আমরা ওই সংখ্যাতে অঙ্ক কীভাবে পাবো? 21/2, বিজোড় বলেছে সেই জন্য +1। একটু আগে শেখালাম কেন হচ্ছে। তাহলে 21/2 করলে কত হয়? ওই মোটামুটি 21/2 + 1, 21/2 মানে হচ্ছে মোটামুটি 10.5 যোগ 1। আমরা কি বলেছিলাম? আমরা ইন্টিগ্রাল পার্টটা নেব সব সময়। তার মানে এটা কি আসবে? 10 যোগ 1 অর্থাৎ 11। অর্থাৎ যে সংখ্যাটার বর্গ করেছি, যে সংখ্যাটার, তার হচ্ছে 11 অঙ্কের সংখ্যা, তার বর্গ করে পেলাম কি 21 অঙ্কের সংখ্যা। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। যদি এইগুলোর মধ্যে কিছু, এটা একটা টপিক, আমরা কি পেলাম? এটা হচ্ছে টার্মিনেটিং নাম্বার, অর্থাৎ সসীম দশমিকের ক্ষেত্রে আমরা এগুলো শিখে নিলাম। অর্থাৎ সসীম দশমিকের চ্যাপ্টার শেষ। যদি কারোর এর মধ্যে কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, কিংবা এই ভিডিওটাকেই রিপিট করে দেখো। আশা করি কারো বুঝতে সমস্যা হবে না। তো আমরা চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক আমাদের আসবে, টার্মিনেটিংটা শেষ, এইবার আসবে নন টার্মিনেটিং বাট রিকারিং। তাহলে আমাদের কি আসবে? নন টার্মিনেটিং বাট রিকারিং, অর্থাৎ অসীম দশমিক সংখ্যা কিন্তু আবৃত্ত দশমিক, অর্থাৎ রিপিট হবে। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন করলাম 0.7 মাথায় বার। রিকারিং নাম্বার ক্ষেত্রে অর্থাৎ আবৃত্ত দশমিকের ক্ষেত্রে আমরা ছোটোকালে শিখেছিলাম মাথায় পৌনপুনিক দেওয়া, এখানে বার দিয়ে করব আমরা, কারণ পৌনপুনিকটা এখন আর সেরকম চল নেই। তাহলে 0.7কে আমরা কীভাবে লিখতে পারি? 0.7777 আপ টু কত? ইনফিনিটি পর্যন্ত। আর একটা নিই 0.304, তিনটের মাথায় বার, তার মানে আমরা কী লিখতে পারবো? 0.304, আবার 304, আবার 304, এইভাবেই চলতে থাকবে। তাহলে নন টার্মিনেটিং অর্থাৎ অসীম, বাট রিকারিং অর্থাৎ রিপিট হবে। তাহলে সেগুলো হলো অসীম দশমিক সংখ্যা এবং আবৃত্ত দশমিক, তাই তো? তো ফার্স্ট কোশ্চেন একটাই আসে যে এই যে আমরা আবৃত্ত দশমিক করছি 0.7 মাথায় বার, এইটাকে কি আমরা নর্মাল দশমিক ভগ্নাংশে কি নিয়ে যেতে পারবো? অর্থাৎ টার্মিনেটিংয়ে নিয়ে যেতে পারবো? অবশ্যই পারবো, কেন পারবো না?
তো কিভাবে নিয়ে যাব, আমি ফার্স্টে ডিটেলসে করে দেখাবো, তারপরে শর্টকাটটা শিখিয়ে দেবো। ডিটেলসে হচ্ছে এই যে 0.7 মাথায় বার, এইটাকে যদি আমরা বলি যে নর্মাল দশমিক ভগ্নাংশে কিভাবে করব, তোমরা ডিটেলসে যখন করব তখন করছি 0.7। আচ্ছা আমি এটাকে দেখাই, দুটোতে হবে, একটা হচ্ছে ডিটেলস শর্ট মেথড অর্থাৎ শর্টকাট, ঠিক আছে। যদি বলি আমরা যে 0.7 মাথায় বার সমান সমান ভগ্নাংশটাকে আমরা কিভাবে লিখব, 0.7 মাথায় বার সমান সমান যে ভগ্নাংশ অর্থাৎ লব বাই হর, ওটা কিভাবে লিখব। তো আমরা শর্টকাট ডিটেলসে কিভাবে করব, ধরে নিলাম 0.7 বার অর্থাৎ কি 777 চলতেই থাকবে, ধরে নিলাম কি এইটা হয়, এইটা মানে এইটা সমান সমান ধরে নিলাম এইটা মানে হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স সমান কি ধরে নিলাম 0.7 বার অর্থাৎ 0.777, এইটা মানে এক্স। এইবার এটাকে কি করব, যেহেতু একটা ডিজিটের মাথায় বার আছে সেই জন্য এটা উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করব, দশমিকের পর একটা মাথায় বার আছে তাই এটাকে 10 দিয়ে গুণ করব। যদি এখানে দুটোর মাথায় বার থাকতো তাহলে 100 দিয়ে গুণ করতাম, তিনটে ডিজিটের মাথায় বার থাকলে 1000 দিয়ে গুণ করতাম, তাই তো। তাহলে 10x সমান উভয় পক্ষকে কি করলাম 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম উভয় পক্ষকে, বা 10x সমান সমান 7.777টিকে লিখতে পারি 7 প্লাস 0.777 লিখতেই পারি, বা 10x সমান সমান হচ্ছে 7টা 7 থাকলো প্লাস 0.77 মানেই তো আমরা জানি x, বা 10x মাইনাস x মানে হচ্ছে 9x সমান সমান 7, অর কি x সমান সমান হচ্ছে 7/9, অর্থাৎ 0.7 বারটাকে আমরা লিখতে পারি 7/9, তাই তো। দেখো বুঝতে পারলে নাকি। আরেকটা উদাহরণ দিচ্ছি, এইবার ধরে নিলাম 0.73 মাথায় বার আছে, এইটা মানে আমরা কি লিখব, তো সিম্পল দশমিকের পর দুটো ডিজিটের মাথায় বার আছে, তার মানে এখানে আমরা 0.7373 ডট 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 সমান সমান এক্স ধরবো, দশমিকের পর দুটোর মাথায় বার আছে তাই এটাকে আমরা 100 দিয়ে গুণ করব, 100x সমান সমান এটাকে 100 দিয়ে গুণ করলে হবে 73.7373 ডট ডট ডট, অর 100x প্লাস 73 পয়েন্ট, এইটাকে আমরা লিখতে পারি 73 প্লাস 0.737373 ডট ডট ডট, অর 100x ইজ ইকুয়ালস টু, এত ডিটেলসে করতে হবে না, আমি জাস্ট কীভাবে আসছি বুঝিয়ে দিচ্ছি, এক্সামে কিন্তু ডিটেলসে করতে গেলে সময় নষ্ট, আমি শর্টকাটটা শিখিয়ে দেবো, শর্টকাটটাই মনে রাখবে, জাস্ট শর্টকাট শেখানোর আগে তো আমাকে কনসেপ্টটা বলে দিতে হবে, তাই কনসেপ্টটা বলে দিচ্ছি। 100x ইজ ইকুয়ালস টু 73 প্লাস এক্স, অর এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 73/99, অর্থাৎ 0.73 মাথায় বার সমান হচ্ছে 73/99। তাহলে আমরা কিভাবে মনে রাখবো শর্টকাটটা, এর শর্টকাট হচ্ছে 0.7 বার মানে হচ্ছে যেটার মাথায় বার আছে সেটা উপরে লিখে দেবো, বাই যতগুলি সংখ্যার উপরে বার আছে তটা 9। ঠিক সেরকমভাবে 2 নম্বরেরটা কী করব, 0.73 মাথায় বার আছে, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে কীভাবে নিয়ে যাব, 73 লিখে দিলাম, বাই কটা ডিজিটের মাথায় বার আছে দুটো, তোমার দুটো 9, তাই তো কি, তাই তো। আর একটা করে দেখি, যদি আমি বলি 0.485 মাথায় বার আছে, তাহলে এইটা সমান কি লিখবে, চোখ বুঝে বলে দেবে 485 বাই দশমিকের মাথায় দশমিকের পর তিনটের মাথায় বার আছে, তিনটের মাথায় বারের জন্য 3টে 9, কীভাবে আসছে ডিটেলসে করে দেখতে পারো, ডিটেলসটা ওই জন্য শিখিয়ে দেওয়া।
এইবার সবসময় তো দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে, যতগুলো অঙ্ক থাকবে, ততগুলোর মাথায় বার থাকবে না। এইবার সাপোজ বলে দিয়েছে 0.5883 মাথায় বার, তখন আমরা কিভাবে করব? সিম্পল কিছুই না। যদি এরকম 83 মাথায় বার থাকে তখন আমরা কি করব? যেটা আছে সেটাই লিখে দেব 583 অ্যাজ ইউজুয়াল, মাইনাস যেটার মাথায় বার নেই সেটা লিখব, যেটা ছিল সেটা লিখলাম, মাইনাস যেটার মাথায় বার নেই সেটা লিখলাম, বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, যতগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য। কিভাবে আসলো ওইভাবে করে দেখতে পারো এক্স ধরে ধরে, অত ডিটেলসে যাব না। 578/990। যদি বলি 0.76363 মাথায় বার, তাহলে কীভাবে করবে? বলে স্যার সিম্পল, 763 লিখে নিলাম, মাইনাস যতগুলোর মাথায় বার নেই সেটা লিখলাম, ডিভাইড বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, যতগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য। তার 756/990। এবার এটাকে কাটাকাটি করে দেখবে পরে। চক, যেটা আমি শেখাতে চেয়েছি সেটা তো বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বুঝতে সমস্যা হয়নি। আচ্ছা, আর একটা এক্সাম্পল নিই, বলে দিলাম 0.8548 মাথায় বার, তাহলে এটা কি বলবো? অ্যাজ ইউজুয়াল 8548 লিখে দিলাম, মাইনাস যতগুলোর মাথায় বার নেই সেটা লিখব, 85 বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, যতগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য। ক্যালকুলেশন করে দেখবে কত হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে, আচ্ছা তার আগে বলি, যদি 1.854 এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 0.854, অবভিয়াসলি লিখতেই পারি। নর্মাল দশমিকের ক্ষেত্রেও লিখতে পারি, এই ক্ষেত্রেও লিখতে পারি। কিন্তু আরেকটা জিনিসও জানতে হবে যে, এইবার যদি বলি 1-এর মাথায় বার 854, এটা কীভাবে লিখতে পারি? অবশ্যই এইভাবে লেখা যায়। তখন হবে কি, এইটা হবে -1 প্লাস 0.854। এই দুটো মনে রাখবে ভালো করে, কাজে লাগবে। তো যেটুকুন শেখালাম সমস্যা হয়নি কারোর, এটা মুখস্থ রাখবে, কীভাবে আসছে অত জানতে হবে না। ও জানাতে গেলে আর কম্পিটিটিভ পড়তে হবে না, তাহলে ডিটেলস জানতে গেলে ক্লাস 9-10 শিখে নেওয়াই ভালো। যাই হোক, এইবার যদি আমি বলি যে 0.485 মাথায় বার সমান এইটা হয়, তাই তো? এবার আমি যদি উল্টে বলি যে, আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে বলি যে 0.19 মাথায় বার আছে, এটাকে কীভাবে লিখব? 19/99। এবার যদি আমরা এটা উল্টে বলি 19/99, এইটা সমান কত? মানে আবৃত্ত দশমিকে প্রকাশ করব কীভাবে? তো এইটা কীভাবে করবে? আমি কী বলতে চাইছি বুঝতে পেরেছো? যদি বলি 19/99, এটাকে আবৃত্ত দশমিকে প্রকাশ করবে কিভাবে? তো কিভাবে করবে? সিম্পল, 19 মাথায় এখানে দুটো ডিজিট আছে, 99 আছে, শূন্য নেই, তার মানে কি 0.19 দুটো নয় মানে দুটো ডিজিটের মাথায় বার, তাই তো? এবার যদি আমি বলি 59/90, তাই তো? 59/90 এটাকে কীভাবে করবে? ঠিক যেগুলো শিখলাম তারই উল্টো প্রসেস। তা উল্টো প্রসেসটা কি? 90 রাখলাম, একটা 9 আছে, তাই তো? একটা 9 আছে আর একটা শূন্য আছে, মানে মাঝে মাইনাস বসবে, মাঝে মাইনাস বসবে, আর কি মাঝে মাইনাস বসবে, আর কি হবে? একটা 9 একটা শূন্য, একটা 9 একটা শূন্য, মানে এটুকুন আমরা বুঝতে পারছি যে দশমিকের পর একটা কিছু হবে, তারপরে যেটা হবে তার মাথায় বার হবে। তাহলে একটা 9 একটা শূন্য। এইবারে এইখানে মাইনাস প্লাস করে এমন কিছু আনতে হবে যাতে করে 59 আসে। তাহলে কিভাবে করব এটা? আমরা দেখছি এখানে যদি
এখানে যদি আমরা 59 করি, 59 মাইনাস 5 করতে হবে আমাকে, তাহলে 59 আসছে না। এবার যদি আমরা 65 মাইনাস 6 করি, কেন করলাম আমি বলে কিছুটা কেন করলাম। 65 মাইনাস 6 করলাম, তাহলে 0.65 এর মাথায় বার। উল্টে যদি 0.65 এর মাথায় বারটা করতাম, তাহলে কি করতাম, 65 লিখতাম মাইনাস এই যেটাতে বার নেই সেটা লিখতাম, পাই যেটায় বার আছে একটা নয়, যেটায় বার নেই একটা শূন্য, তাই তো করতাম। ঠিক সেরকমভাবে এইখানে যেটা বসবে সেটা এখানে মাইনাস হবে, এটা মনে রাখবে। একইভাবে আরেকটা যদি করি 0.89 মাথায় বার, এটাকে কিভাবে লিখবো আমরা, 89 মাইনাস 8 বাই 9 শূন্য, তার মানে হচ্ছে 89 থেকে 8 বাদ দিলে 81 বাই 9 শূন্য। ঠিক উল্টে যদি আমরা বলি 81 বাই 9 শূন্য কীভাবে করবে, 9 শূন্য লিখে দিলে 9 শূন্য 81 আনতে হবে, তাই তো। আর এমন কিছু এখানে মাইনাস করতে হবে যেটা এখানে বসবে, তার মানে এখানে আমরা তো 90 তো বসাতে পারছি না, 90 মাইনাস 9, 90 মাইনাস 9 বসাতে পারবো না। কেন পারবো না, জিরোটা হয়ে যাবে, তাহলে এখানে 0.90, জিরোর মাথায় বার বসে না, সেই জন্য এখানে 89 মাইনাস 8 করতেই হবে, অর্থাৎ 0.89 মাথায় বার। আশা করি বোঝাতে পেরেছি। যাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা বেশি লেন্দি না করাই ভালো। আর এই যেটুকু করালাম অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, কারো কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।